যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই। 2010 সালে কে বলেছিল? এই যে মিথ্যে কথা বলে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করেছে, যে আজকে তো তার স্বরূপটা প্রকাশিত হয়ে পড়েছে। এখন ভোটের বৈতরণীর সময় বলছে যে আমি ভোটের জন্য এসব বলছি না, কিন্তু আমি বেকারদের ভালো চাই। তাই যে বলেছিল পশ্চিমবঙ্গে বেকার সমস্যা নাকি মিটে গেছে। আর মহিলাদের দরকার আমরা তো তাদের দিতে না করছি না, কিন্তু একটা উচ্চবিত্ত পরিবার ডব্লিউবিসিএস অফিসারের স্ত্রী তাকেও দিচ্ছে টাকা। তো এই যে ব্যাপারটা চলছে, এর জন্যই আজকে রাজ্যের মানুষ তারা বুঝে গেছেন যে এই সরকার এবং তার মুখ্যমন্ত্রী যে ভাওতা দিচ্ছে, তা যার জীবন শুরু হয়েছিল, পলিটিক্যাল কেরিয়ার শুরু হয়েছিল একটা ভুয়ো ডক্টরের ডিগ্রি দিয়ে, তিনি তো এখন বলবেনই সাবজুডিস, সুপ্রিম কোর্টের অর্ডারের মানে বুঝতে পারবেন না। কিন্তু এটা রাজ্যবাসী বুঝে গেছে, বেকাররা বুঝে গেছে, সাধারণ মানুষ বুঝে গেছে, তারা এর জবাব নেওয়ার জন্য তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন যে সরকারের যে কোষাগার তা শূন্য, কিন্তু অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে কপিল সিব্বল থেকে শুরু করে বিভিন্ন তাবড় আইনজীবীদের দাঁড় করাচ্ছেন। সেই বেলায় তো বহুত অঙ্কের টাকা খরচা হচ্ছে, সেই বেলায় তো রাজকোষ শূন্য হচ্ছে। হ্যাঁ, ওইসব জায়গায় তো আসলে কাটমানি আছে। সরকারি কর্মচারীদের ডিএর টাকা দিলে কাটমানি নেই। আর দ্বিতীয় কথা, আমরা যে মেধা দিয়ে চাকরি পেয়েছি সেই মেধা ওনার নেই, সেই চাকরি পাওয়ার ক্ষমতা ওনার নেই। উনি একটা অশিক্ষিত মুখ্যমন্ত্রী, সেই জন্য শিক্ষিত লোকেদের, মেধা সম্পন্ন লোকেদের ঘৃণা করে। এই দুটো কারণে আমাদের টাকা দেবে না। কপিল সিব্বলদের পেছনে হাজার হাজার কোটি টাকা খরচ করবে, সে বেলায় কোনো সরকারি কর্মচারীদেরই 8 লক্ষ কোটি টাকা উনি মেরে দিয়েছেন। এই হিসেব করলে দেখা যাবে। তার হিসেব তো আমরা চেয়েছি, সেই হিসেব সাহস থাকলে দিন। আমরা তো কালীঘাটে যাচ্ছি ওই হিসেব চাইতে। ওনার যদি সাহস থাকে আমাদের মুখোমুখি হওয়ার, তাহলে মুখোমুখি হয়ে সেই হিসেবটা আজকে দিন। আপনাদের যে আজকে কালীঘাটের মায়ের মন্দিরে গিয়ে পুজো দেওয়ার কথা ছিল, তাই কি আপনারা করতে যাচ্ছেন? আমরা সেটা, এই মিছিলে কোন দিকে যাবে সেটা আপনারা লক্ষ্য রাখুন। আমরা যে লক্ষ্য নিয়ে যাচ্ছি, কালীঘাট বলতে রাজ্যের বাসী যেটাকে বোঝে, সেটা কালীঘাটের কালীমা হতে পারে বা রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে, সেটা ভবিষ্যতেই বলবে। আপনাদের সংগঠনের পক্ষ থেকে মন্তব্য উঠে আসছে যে ডিএতে যে রাহু কেতুর যোগ লেগেছে। আপনারা এই রাহু কেতু বলতে ঠিক কাকে বোঝাতে চাইছেন? রাহু কেতু মানে তো যারা এই ডিএটাকে আটকে রেখেছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী এবং তার সাক্ষ্যপাঙ্গরা যে রয়েছে, অভিরূপ সরকার, অমিত মিত্র, যারা আজকে গর্তে ঢুকে গেছে, তাদের আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা কাগজে লিখতো ডিএটা দয়ার দান, ডিএ না দিলেও হয়, ডিএটা যে আমাদের বেতনের অবক্ষয়, এই কথাটাই যারা মিথ্যে কথা বলেছে, যে আমাদের 100 টাকায় বেতন স্থির হলে যখন জিনিসের দাম 200 টাকা হয় তখন আমাদের ডিএটা অবক্ষয়, এবং এটাই টাকাটা দিলে 1% ডিএ দিলে দৈনিক মজুরি 6 টাকা বাড়ে। আজকে কলকাতা আইটি সেক্টরে 12,000 টাকা যেটা বেতন, সেটা ব্যাঙ্গালোরে গেলে 36,000 টাকা। তার কারণ এই ডিএ পাই না রাজ্য সরকারি কর্মচারীরা। এই জায়গা থেকেই আমরা এই বিষয়গুলো বলেছি, এবং তার সাঙ্গপাঙ্গ যারা অভিরূপ সরকার, তিনি কিন্তু আইএসআই থেকে কেন্দ্রীয় হারে দিয়ে নিচ্ছেন, তার লজ্জা নেই, অথচ রাজ্য সরকারি কর্মচারীদের দেবে না। রাজ্য সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টের রায়ের পরে আজকে তারা পুনর্জীবিত হয়েছেন। তারাও বুঝতে পেরেছেন যাদের দ্বিধাদ্বন্দ্ব ছিল যে মহার্ঘ ভাতা দয়ার দান নয় অধিকার, তো সুতরাং আজকে তারাও রাস্তায় নেমে এসেছেন। তার মানে এক্ষেত্রে আবারও দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সুপ্রিম কোর্টকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে আবারও নিজে। হ্যাঁ, উনি তো তাই করে যাচ্ছেন। উনি তো ওই যখন বিধানসভা ভাঙচুর করেছিলেন, সেই বিধানসভা ভাঙচুর করবার সময় উনি নিজে সংবিধান পড়েছিলেন। এখন বলছেন উনি নাকি ভাঙেননি, উনি 16 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছেন। তারপরে আপনাদের মনে আছে বিধানসভার মধ্যে ওনার দলের বিধায়কদের দিয়ে বয়স্ক বিধায়ক আব্দুল মান্নানদের মেরে ধরে হাসপাতালে পাঠিয়েছেন। উনি কোনো গণতন্ত্র মানেন না, উনি কোনো রকম সংবিধান মানেন না। শেষ কথা নাকি উনি আর অন্যদের নাকি সংবিধান মানতে হবে, গণতন্ত্র মানতে হবে। এই দ্বিচারিতার বিরুদ্ধে রাজ্যের মানুষ রুখে দাঁড়াচ্ছে। ধন্যবাদ দাদা।